বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশের মহাসড়কে নিয়ে যাওয়ার জন্য যে নিরন্তর সংগ্রাম এবং নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, এখানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। সুযোগ নাই আমি বলবো না, প্রয়োজন নাই। সুতরাং এই সরকারকে কন্টিনিউ করে সামনে নির্বাচন করার পর তত্ত্বাবধায়ক সরকারটা ব্যবস্থাটা আগামী নির্বাচনের পরে কার্যকর করা হোক বলে সবাই কম বেশি এই উপসংহারে উপনীত হয়েছেন। সেখানে একটা প্রশ্ন এসেছিল, জাজমেন্ট কি রেট্রোস্পেকটিভ না প্রসপেকটিভ। সেখানে আমি ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের প্রখ্যাত মামলা গোলকনাথের মামলা, সেই মামলা রেফারেন্স দিয়ে আমি বলেছি, judgment is always retrospective in effect unless court gives prospective effect. Law is always prospective unless parliament gives retrospective effect. এটা হলো মূল তত্ত্ব। তো সেই ক্ষেত্রে মাহমুদুল ইসলাম সাহেব তার সাংবিধানিক আইনের যে বই লিখেছেন সেখানে সুস্পষ্টভাবে বলেছেন কোন কোন ক্ষেত্রে জাজমেন্টকে সুপ্রিম কোর্ট প্রসপেক্টিভ ইফেক্ট দিতে পারেন বা কোর্ট প্রসপেক্টিভ ইফেক্ট দিতে পারেন। সেই জায়গাটা খুব অ্যানালজি দেওয়া আছে, যে সার্কামস্টেন্সের সাথে বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার না তত্ত্বাবধায়ক সরকার, সেই দ্বন্দ্ব নিরসন এবং পরিহার করার জন্য ক্লিয়ার গাইডলাইন ওখানে দেওয়া আছে গোলকনাথ মামলার রায়ের আলোকে, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসপেক্টিভ হবে এবং প্রসপেক্টিভ হলে সেটা আগামী নির্বাচনের থেকে কার্যকর হতে পারে। এটাই আমাদের আন্ডারস্ট্যান্ডিং। এখন আদালত সাবমিশনগুলো কিভাবে নিয়ে ওনারা কিভাবে দেবেন এটা ওনাদের ব্যাপার। আমাদের প্রশ্নটাই হচ্ছে যে 20 নভেম্বর যে রায়, সেই রায় আপনার প্রত্যাশাটা কি? রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে আমি যেটা সাবমিশন দিয়েছি, যে কথাগুলো এতক্ষণ বললাম, আমি আশা করি আমার সাবমিশনটা সুপ্রিম কোর্ট গ্রহণ করবেন। আমার সাথে অন্য যারা সমস্বরে একই উপসংহারে তাদের যুক্তিতর্ক শেষ করেছেন, রাষ্ট্রপক্ষের আশঙ্কা সব যুক্তিতর্ককে ধারণ করে নিয়েই আপিল বিভাগ তাদের রায় দেবেন।